হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুপেডিয়া। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা শুরু করেছিলাম তাপের ঘটনাসমূহ, সেখানে আমরা তরল পদার্থের আপাত প্রসারণ প্রকৃত প্রসারণ সম্বন্ধে জেনেছিলাম। আজকে আমরা তার পরবর্তী ভাগ থেকে আলোচনা করব। সো লেটস স্টার্ট। তো আমাদের তরল পদার্থের আপাত প্রসারণ ও প্রকৃত প্রসারণের ক্ষেত্রে এটা বলেছিলাম যে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে একটা স্লাইট ডিফারেন্স আছে। সেটা আমি তোমাদের আজকে আরেকটু ক্ল্যারিটিতে বোঝাবো। সেটা কি, এই সাপোজ ধরো একটা বিকার, ঠিক আছে, বিকারের মধ্যে জল আছে, কিছু হিট দেওয়া হচ্ছে। এবার যে ঘটনাটা দেখা যাবে সেটা হলো এই জলের হাইটটা সিমস টু বি আনইউজুয়াল। এটা মানে তোমার নিয়মিত নাই মনে হতে পারে, কিন্তু একটু ভালো করে দেখো। জলের হাইটটা এখানে নেমে যাবে প্রথমে জলের হাইটটা এখানে নেমে যাবে এই পজিশানে। তারপর দেখবে জলের হাইটটা এখানে উঠে গেছে, যে প্রপার হিট দেয়া হয়। তাহলে প্রথমে নামলো এবং তারপর উঠলো কেন? প্রথমে নামলো এই কারণেই, কারণ যখন নামছে বিকারটা, মানে যখন জলের হাইটটা নেমে গেল, তখন এটা অ্যাকচুয়ালি কেন নামলো জানো? যখন আমরা হিট দিচ্ছি, যে পাত্রের মধ্যে জলটা রাখা আছে সেই পাত্রের সাইজটা বেড়ে গেল। যেটা আমরা বলেছিলাম যে প্রকৃত প্রসারণ আর আপাত প্রসারণের মধ্যে গ্যাপটা কি, যে পাত্রটারও সাইজ বাড়ে খানিকটা টেম্পারেচার দিলে। তো এই যে গ্যাপটা, সাপোজ ধরো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, এই পয়েন্টটা সি, ঠিক আছে? তাহলে এ থেকে যে বি বেড়ে গেল, তাহলে এ বিটা অ্যাকচুয়ালি কি, এ বিটা হলো পাত্রের প্রসারণ, রাইট? এ বিটা হলো পাত্রের প্রসারণ, ঠিক আছে? এবার কি হবে, হাইটটা বিতে নেমে গেল, এবার বি থেকে সিতে হাইটটা আবার উঠে যাবে, আবার এত অবধি জলের হাইটটা উঠে যাবে। তাহলে এবার এই বি থেকে সিটা হলো, সেটা হলো তরলের প্রসারণ, যেটাকে আমরা বলতে পারি প্রকৃত প্রসারণ, কারণ অ্যাকচুয়ালি হাইটটা বেড়েছে বি থেকে সিতে। এবার আপাতভাবে আমাদের কি মনে হবে? আপাতভাবে আমাদের মনে হবে যে তরলের হাইটটা বেড়েছে এ থেকে সিতে, তো এর জন্য আমরা এসিটাকে বলি তরলের প্রসারণ, কিন্তু সেটা হলো আপাত, কারণ সেটাই আমাদের চোখে পড়ে। এই জিনিসটা যে এ থেকে বিতে নেমে তারপর বি থেকে সিতে উঠছে, এই জিনিসটা কিন্তু আমাদের চোখে পড়ে না যে এই জিনিসটা কখন হচ্ছে। তো এর জন্য আমরা এই জিনিসটাকে ফিল করতে পারি না। কিন্তু যদি তুমি পাত্রের একটুখানি তুমি ভলিউম বা এরিয়াটা মেপে দেখো, তাহলে বুঝতে পারবে যে দেয়ার ইজ এ স্লাইট চেঞ্জ অ্যান্ড দ্যাট ইজ দ্য এক্সপেনশন অফ দ্য ভেসেল, ঠিক আছে? তাহলে এই এ থেকে সি, এটা হলো আপাত প্রসারণ, যেটা আমাদের চোখে পড়ে। প্রকৃত প্রসারণ হলো বি থেকে সি, যতটা পাত্রেরটা বেড়েছে, আর এ থেকে বি হলো পাত্রের প্রসারণ। এবার তুমি একটা জিনিস একটু খেয়াল করে দেখো, তাহলে আমি লিখতে পারি না এটা বিসি ইজ ইকাল টু বি এ প্লাস এসি, রাইট? বিসি ইজ ইকাল টু বি এ প্লাস এসি, ঠিক আছে? এবার বিসি মানে কি, তরলের প্রকৃত প্রসারণ, আমি লিখছি সেটা ভি আর, ঠিক আছে? প্রকৃত প্রসারণকে আমি লিখছি ভি আর, এটাকে লিখছি আপাত প্রসারণ ভি এ, আর এটা হলো ভিজি, ঠিক আছে? বি এটা কি, এটা হলো পাত্রের প্রসারণ। এক্ষুনি বললাম যে পাত্রটা যতটা বাড়লো, তো জলটা যেহেতু পাত্রটা বেড়ে গেল, তাই জলটা একটু নিচে নেমে গেল আমাদের মানে জলটা একটু নিচে নেমে যায়। তো ভি এটা হলো ভিজিটা হলো পাত্রের প্রসারণ, আর এসিটা কি, এটা হলো যেটা আমরা চোখে দেখতে পাই তরলের আপাত প্রসারণ, সেটা হলো ভি এ, ঠিক আছে? তাহলে ভি আর ইজ ইকাল টু ভিজি প্লাস ভি এ। এবার এই জিনিসটা থেকে আমরা একটা জিনিস ডিরাইভ করতে পারি, সেটা হলো যদি তুমি তরলের প্রাথমিক আয়তনটাকে তুমি ধরো ভি, তরলের অ্যাকচুয়ালি বিসিটা দেখো, অ্যাকচুয়ালি হ্যাঁ আমার একটা ভুল হয়েছে। অ্যাকচুয়ালি বিসিটা কি জানো তো, বিসিটা কিন্তু লেন্থ, আমি এখানে ভলিউম লিখে দিয়েছি একবার, আমি বোঝাচ্ছি জিনিসটা। বিসিটা হলো লেন্থ, কিন্তু অ্যাকচুয়ালি দিস ইজ নট ভলিউম। এবার আমি ধরলাম, আমি তোমাদের ফর বিসি ইজ ইকাল টু বি এ প্লাস এসি, ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। এবার এইগুলো তো লেন্থ, এর সাথে আমি ডাইরেক্ট ভলিউম কী করে লিখছি? এবার ক্রস সেকশন যেটা আছে, মানে এটা প্রস্থচ্ছেদ আছে, সেটা তো সেম থাকছে। ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমি ধরে নিলাম এ, এটা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পাত্রের। এবার যখনই আমরা ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে গুণ করবো, তখনই আয়তন পাবো। এবার তুমি যদি দুদিকে এ দিয়ে গুণ করে দাও, এখানেও একটা এ দিয়ে গুণ করে দিলে, তাহলে কী হয়ে যাবে? এটা আয়তন হয়ে গেল না? তাহলে এটা হয়ে গেল তার পাত্রের মানে তরলের প্রকৃত প্রসারণ, এটা হয়ে গেল পাত্রের প্রসারণ, আর এটা হয়ে গেল তরলের আপাত প্রসারণ। এই এরিয়া দিয়ে গুণ করে এটা আসছে, ঠিক আছে? নর্মালি এগুলো কিন্তু লেন্থ, তো আমি এরিয়া দিয়ে গুণ করে সেটা দেখাইনি, কারণ এটা আলটিমেটলি কেটেই যায়, তো ডাইরেক্টলি এটা দেখিয়েছি, ঠিক আছে? এবার ধরে নাও যে তরলের প্রাথমিক আয়তন যদি ভি হয়, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে দেখতে গেলে যদি ভি হয়, তাহলে এটা লিখতে পারি ভি আর মাইনাস ভি ইজ ইকাল টু ভিজি মাইনাস
ভি প্লাস, মানে এই যে এইগুলো কি, এগুলো হলো কিন্তু প্রসারণ সব, রাইট? এগুলো তো সব প্রসারণ। তো আমরা এটা লিখতে পারি, ধরো যদি তরলের মানে যেটা তরলের প্রকৃত আয়তন ছিল সেটা ছিল V1, তো V1 মাইনাস ভি, তাহলে এটা হলো তরলের প্রকৃত প্রসারণ। পাত্রের প্রকৃত প্রসারণ ছিল V2 মাইনাস ভি, আর এটা ছিল সাপোজ ধরো আপাত আয়তন যেটা আমরা দেখলাম যে বৃদ্ধি পেলো সেটা হলো V3 মাইনাস ভি। এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আয়তনের প্রসারণ, এগুলো কিন্তু আয়তন না, আয়তনের প্রসারণ। তো এটা কীরকম ডিফারেন্সভাবে লেখা যায়, যেটা ছিল মানে যেটা থেকে যেটাই বৃদ্ধি পেলো, অন্তিম মাইনাস প্রাথমিক। এবার তুমি এটাই যদি সেম জিনিস দিয়ে ডিভাইড করে দাও, ভি ইন্টু কী হবে এখানে, হ্যাঁ এখানে কী হয় দেখি, নিজেরা ভাবার চেষ্টা করো, V2 মাইনাস ভি বাই ভি প্লাস V3 মাইনাস ভি বাই ভি। দেখো এই জায়গাটা বুঝতে পারলে কি না, এই যেখানে কী হলো, আমরা এই লাইনটা কেন লিখতে পারলাম, কারণ এইগুলো কি প্রকৃত প্রসারণ ইজিক্যাল টু পাত্রের প্রসারণ প্লাস আপাত প্রসারণ। এবার আমি ধরলাম পাত্রের প্রাথমিক আয়তন ছিল V1, তো মানে পাত্রের প্রাথমিক আয়তন ছিল মানে পাত্রের অন্তিম আয়তন হলো V1, পাত্রের অন্তিম আয়তন ছিল V1, আর তরলের প্রাথমিক আয়তন ছিল তরলের অন্তিম আয়তন হলো V1 আর তরলের প্রাথমিক আয়তন ছিল V, তাহলে V1 মাইনাস ভি, তাহলে এটা হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ। এবার আমি ধরলাম পাত্রের আয়তন ছিল V2 আর তরলের আয়তন ছিল V, তাহলে V2 মাইনাস ভি যতটা বাড়লো তো সেটা হলো VG, মানে হলো পাত্রের প্রসারণ। আর যেটা হলো তরলের আপাত প্রসারণ সেটা হলো V3 মাইনাস ভি। এখানে V3টা কি, যেই হাইটটা আমরা আলটিমেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো V3 মাইনাস ভি, তো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপাত প্রসারণ। এবার আমি সব জায়গায় যদি নিচে ভি দিয়ে ডিভাইড করে দিই তাহলে জিনিসটার কোনো চেঞ্জ হচ্ছে না, ইকুয়েশনের দুদিকে সেম জিনিস দিয়ে ডিভাইড করছি। আরেকটা জিনিস কী দিয়ে ডিভাইড করতে পারি, সাপোজ ধরো ভি ইন্টু থিটা দিয়ে করে দিলাম। থিটা মানে কি, টেম্পারেচারের ডিফারেন্সটা। আমি আর থিটা 2 মাইনাস থিটা 1 লিখছি না, মানে অন্তিম মাইনাস প্রাথমিক, ডাইরেক্ট টু টেম্পারেচারের ডিফারেন্স, মানে দিস ডিনোটস দ্য ডিফারেন্স অফ টেম্পারেচার নট দ্য অ্যাকচুয়াল টেম্পারেচার। মানে ধরো তুমি 10 থেকে 15তে বাড়াচ্ছ তো 5 থিটাটা, ঠিক আছে? তাহলে এবার এটা কি দেখো, মনে করো এটাই তো আপাত মানে আয়তন প্রসারণ গুণাঙ্কটার কথা আমরা বলছি। এবার এটা কি হবে, এটা হলো প্রকৃত প্রসারণ বাই প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতার পার্থক্য, তাহলে এটা হয় গামা আর, যেটা বলেছিলাম। এটা কি গামা জি, এটা কি গামা এ। গামা জি এবার কি, গামা জি হলো যেটা মনে করো কঠিন পদার্থের প্রসারণের ক্ষেত্রে বলেছিলাম যে প্রতি একক আয়তনে প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায়, এইটা তো একটা কঠিন পদার্থ, এই পাত্রটা, তো এইটা তো পাত্রের কঠিন পদার্থ গামা জি, আর এটা কি গামা এ আপাত প্রসারণ। এই সম্পর্কে আরেকটা জিনিস আমি বলতে পারি তোমাদের, এই গামা জি মানে কি পাত্রের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটা যেহেতু কঠিন পদার্থের, আমরা মনে করো একটা ফর্মুলা বলেছিলাম যে আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3, মনে পড়ে এটা বলেছিলাম? তাহলে অ্যাকচুয়ালি গামা ইজিক্যাল টু কি 3 ইন্টু আলফা না? এবার আমি যদি ধরে আমি যদি পাত্রের মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা জানিস, তাহলে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কটা আমরা 3 দিয়ে গুণ করে বার করতে পারবো। তো এটাই অ্যাকচুয়ালি অনেক সময় লেখা হয়, অনেক জায়গায় গামা জি এর জায়গায় লেখা হয় 3 আলফা জি প্লাস গামা এ। এটাও কিন্তু সেম জিনিসই, শুধু গামা জির জায়গায় ওটা রিপ্লেস করছে, ঠিক আছে? কারণ এটা হলো কঠিন পদার্থ, পাত্রটা কিন্তু কঠিন, বাকিগুলো তরল। এটা হলো প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, এটা আপাত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? লেটস মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট সেকশন। এরপর কি আসে, তরলের প্রসারণ হওয়ার পর আসে গ্যাসের প্রসারণ। এবার গ্যাসের ক্ষেত্রে খুব উল্লেখযোগ্য একটা জিনিস আছে, সেটা হলো একই উষ্ণতা পার্থক্যের জন্য সকল গ্যাসের আয়তন প্রসারণ সমান হয়, সকল গ্যাসের আয়তন প্রসারণ সমান হয়। কারণ আছে একটা, এর কারণ কি, যে গ্যাসের মলিকিউলগুলো বা গ্যাসের অণুগুলো পরমাণুগুলো এরকম ডিস্টেন্সে থাকে, তো তরলের ক্ষেত্রে এইগুলো একটু কম ডিস্টেন্সে থাকে, কঠিনের ক্ষেত্রে একদম গায়ে গায়ে লেগে থাকে। তো এদের যে আন্তরাণবিক ব্যবধানটা না, এটা অনেকটা বেশি হয় গ্যাসের ক্ষেত্রে, অনেকটা বেশি উইথ রেসপেক্ট টু লিকুইডস অ্যান্ড সলিডস। তো এদের ক্ষেত্রে এই অন্তরাণবিক ব্যবধানটা তো বেশি হয়, এদের মধ্যে আকর্ষণ বলগুলোও খুব কম হয়, অন্তরাণবিক আকর্ষণ বলটা। এর ফলে কি হয়, এদেরকে একটুখানি বেশি মানে একটু টেম্পারেচার বেড়ে গেলে বা প্রেশার বেড়ে গেলে এদের যে ভলিউমের এক্সপেনশনটা এটা খুব হাই হয়। এবার বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এটা হাই হয়, এবার কিছু স্লাইড ডিফারেন্স দেখা যেতে পারে কিছু কিছু গ্যাসের ক্ষেত্রে, কিন্তু ওভারঅল এদের অন্তরাণবিক বলটা এতটাই কম, তো সব গ্যাসের ক্ষেত্রে এই জিনিসটা অনেকটা বেশি পরিমাণ এক্সপ্যান্ড করে। তো জিনিসটাকে ধরা হয় যে কনস্ট্যান্ট, যে একই উষ্ণতা পার্থক্যের জন্য সকল গ্যাসের আয়তন প্রসারণ সমান হয়। কারণ সবার মধ্যে এই অন্তরাণবিক বলটা এত বেশি যে একটু সামান্য উষ্ণতার পার্থক্য দিলে বা একটু সামান্য চাপের পার্থক্য দিলে গ্যাসের প্রসারণ এতটাই হয়ে যায় প্রত্যেকটা গ্যাসের, হয়তো খুব স্লাইটলি গিয়ে একটা হাই অ্যাকুরেসিতে গেলে কিছু ডিফারেন্স বোঝা যাবে, কিন্তু ওভারঅল আপাতভাবে দেখলে সবার যে এক্সপ্যানশনটা হয় সেম হয়, কারণ অনেক বেশি পরিমাণ এক্সপ্যানশন হয় সবার। এটাই এখানে লেখা আছে, দেখো চাপ ও উষ্ণতার পার্থক্যের উপর খুব বেশি পরিমাণে প্রসারণ নির্ভরশীল গ্যাসের, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু চাপের উপর খুব একটা নির্ভরশীল নয়,
কিন্তু এই ক্ষেত্রে নির্ভরশীল। কেন? কারণ যখনই আমরা চাপ মানে কি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল, তাহলে ধরো এই ক্ষেত্রফলের উপর এতগুলো কণা আছে, আমি একটা বল প্রযুক্ত করছি, তাহলে জিনিসগুলো আরও ছড়িয়ে যাবে, তো আরও এরকম চারিদিকে ছড়িয়ে যেতে থাকবে, এদের মধ্যে গ্যাপ আরও বেড়ে যেতে থাকবে, তো আরও এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এর জন্য গ্যাসের প্রসারণের ক্ষেত্রে চাপ আর উষ্ণতার পার্থক্য দুটোই খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু বাকিদের ক্ষেত্রে নয়, এটা মাথায় রাখবে। তাহলে চাপে আর উষ্ণতার এত পরিমাণ প্রভাব গ্যাসের উপর হওয়ার কারণ কি? একটাই কারণ। আর কঠিন আর তরলের উপর কম কেন? এই তিনটেরই একটাই রিজন, এটা অনেক সময় পরীক্ষায় দেয়, মাথায় রাখবে। আন্তরাণবিক আকর্ষণ বল, যেটা কঠিনের ক্ষেত্রে খুব বেশি। কেন? কারণ কঠিন একদম পাশাপাশি থাকে, এদের মধ্যে যে মানে ওই ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি। তরলের ক্ষেত্রে একটু ডিস্টেন্স থাকে, গ্যাসের ক্ষেত্রে অনেকটা ডিস্টেন্সে থাকে। অন্তরাণবিক আকর্ষণ বল গ্যাসে সর্বনিম্ন। তো এদের মধ্যে যদি একটুখানিও প্রেশার বা টেম্পারেচারের ডিফারেন্স ক্রিয়েট করা হয় তো এরা অনেকটা সরে যায়। বুঝতে পেরেছো? উইথ রেসপেক্ট টু লিকুইডস অ্যান্ড সলিডস। ঠিক আছে, এবার আয়তন প্রসারণ গুণাঙ্ক এইগুলো দেখে নি কী বলছে। সেম জিনিস এইখানে এবার জিনিসটা উল্লেখ করতে হবে। আগের বার যেমন আমরা কী করছিলাম, আমরা বলেছিলাম যে একটা উষ্ণতার পরিবর্তনে প্রতি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে কোনো কঠিন বা তরলের যে আয়তনের যে বৃদ্ধি হয় সেটাকেই তার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। এক্ষেত্রে একটা শুধু ডিফারেন্স হবে যে আমরা এক্ষুনি বললাম যে চাপের একটা বিশাল প্রভাব আছে, তো আমাদের এই টার্মটা উল্লেখ করতে হবে, চাপ স্থির রেখে। এই টার্মটা আমাদের উল্লেখ করে দিতে হবে। চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তনের যে পরিবর্তন ঘটে তারপর ধরুন যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, চাপ স্থির রেখে উষ্ণতার পরিবর্তনে গ্যাসের আয়তনের যে পরিবর্তন ঘটে তার দরুন যে প্রসারণ গুণাঙ্ক পাওয়া যায় তাকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার এই সম্পর্কিত একটা সূত্র আছে যেটা তোমাদের একটা চ্যাপ্টার গ্যাসের প্রসারণও দেখবে, চার্লসের সূত্র। কি বলছে? সেই সেম কনসেপ্ট, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় যথাক্রমে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এই কথাটার মানে কি? স্থির চাপে এটা বুঝতে পেরেছো, নির্দিষ্ট ভরের মানে ভরটাও নির্দিষ্ট, ভরটা চেঞ্জ হচ্ছে না। কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য মানে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ছে বা কমছে, উক্ত গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন তার যথাক্রমে 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এর ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশনটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো, খেয়াল করো, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন ধরো V0, এবার থিটা ডিগ্রি মানে থিটা বাড়ালাম, তার আয়তন হলো V থিটা, তাহলে থিটা ডিগ্রিতে কত আয়তন বৃদ্ধি পেলো? V থিটা মাইনাস V0। তাহলে প্রতি ডিগ্রি সেলসিয়াসে কত বৃদ্ধি পেলো? থিটা দিয়ে ভাগ করে দেবো, ঐকিক নিয়ম, V থিটা মাইনাস V0 বাই থিটা। এবার তাহলে প্রতি একক আয়তনে, যেটা আমরা আর কি আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে ইউজ করি, প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটে, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে কত হবে? প্রাথমিক আয়তন দিয়ে ভাগ করে দেবো মানে V0 দিয়ে, তাহলে V থিটা মাইনাস V0 বাই V0 থিটা। এটাই নিশ্চয়ই আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে গামা জি কেন লিখলাম? ফর গ্যাস। ঠিক আছে, তাহলে এই জিনিসটার ভ্যালুই হলো 1/273। এইটা কনস্ট্যান্ট, আর এইটা যেহেতু কনস্ট্যান্ট তাই সকল গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণটা একই উষ্ণতার পার্থক্যের জন্য সমান হয়। ঠিক আছে, এই কথাটাই এই আগের ইয়েতে চার্লসের সূত্রে বলা ছিল যে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য উক্ত গ্যাসে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার যথাক্রমে 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এই জায়গাটা আশা করি বুঝতে পারোনি, আরেকবার আমি বলে দিচ্ছি। তোমরা এই আয়তন প্রসারণ গুণাঙ্কের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছো এটা কী করে এলো। এবার তুমি এই ফর্মুলাটা দেখো, এখান থেকে এই ফর্মুলাটা আসে, আশা করি এতদিন ধরে এই একই জিনিস চলছে, বুঝতেই পেরেছো। V থিটা ইজিক্যাল টু, এটা এদিকে গুণ করে দিলাম, V0 × 1 + গামা থিটা। ঠিক আছে, গামা জি থিটা। এবার ধরো আমি থিটা ডিগ্রি টেম্পারেচার বাড়ালাম, তাহলে এটাকে যদি আমরা একটু ভাঙি তুমি দেখতে পারবে, লিখতে পারি V থিটা ইজিক্যাল টু V0 + V0 গামা জি থিটা। এবার গামা জি মানে কত? 1/273। তো তাহলে অ্যাকচুয়ালি যদি আমরা টেম্পারেচারটা থিটা ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে কি হচ্ছে? এইটা তো 1/273, এটা তো কনস্ট্যান্ট, তাহলে ওর প্রাথমিক যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পাচ্ছে, রাইট? এবার যদি টেম্পারেচার কমাতাম তাহলে থিটাটা মাইনাস হতো, ততটা হ্রাস পাচ্ছে। এর জন্যই বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 হারে বৃদ্ধি বা হ্রাস পায়। এবার হারটা কেন? কারণ থিটা আছে একটা, এবার থিটা যদি 5 হয় তাহলে 5 গুণ মানে 1/273 তার 5 গুণ বৃদ্ধি পাবে। থিটা যদি -5 হয় তাহলে 1/273 তার -5 গুণ হ্রাস মানে 5 গুণ কমে যাবে, রাইট? কারণ থিটার ডিফারেন্সটার জন্য এখানে হার, তাহলে 1/273 হলো ইন্টারভেল, মানে ধরো 273 সিসি হলো প্রাথমিক আয়তন। এবার যদি আমি 5 ডিগ্রি সেলসিয়াস বাড়াই তাহলে 273 × 1/273 × 5, তাহলে 273 কেটে গেল। এবার 5 ডিগ্রি যদি বাড়াই তাহলে এখানে প্লাস হবে অবভিয়াসলি, তাহলে ওর প্রাথমিক আয়তন 273 + 5 মানে 278 হয়ে গেল।
বুঝতে পারলে? তাহলে 1/273 অংশটা কনস্ট্যান্ট, বাকি টেম্পারেচারটা বা চেঞ্জ হয়ে থাকবে। এর জন্য চার্লসের সূত্র বলা হয় 1/273 অংশ হলে বৃদ্ধি বা হ্রাস পায়। ঠিক আছে? আর এই ভ্যালুটা সেম সব গ্যাসের ক্ষেত্রে। এবার আমরা চলে আসি আমাদের পরের টপিক, সেটা হলো তাপের পরিবহন। এটাই হলো এই চ্যাপ্টারের লাস্ট টপিক, মানে এরপর আর একটা এর ইনক্লুডেড একটা টপিক আছে, ঠিক? এটা দিয়ে শুরু করা যাক। এবার তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালন হয় কেন হয় সেটা তোমরা ক্লাস 8এই জেনেছো, যে ক্যালোরিমিতির যে নীতি থাকে, যে কঠিন মানে যেটা গরম বস্তু থাকে সে তাপ ছাড়বে আর শীতল বস্তু তাপ গ্রহণ করবে, যাতে তাপের একটা সাম্যাবস্থা তৈরি হয়। ঠিক আছে? তাহলে এর জন্যই মানে মূলত এর জন্যই তাপের সঞ্চালন হয়। এবার এই তাপের সঞ্চালন 3টে প্রক্রিয়া আছে। কি কি? পরিবহন, পরিচলন আর বিকিরণ। ঠিক আছে? বিকিরণ পদ্ধতির ব্যাপারে বলে রাখি, আপাততর জন্য তোমাদের খুব গভীরে নেই, একটা নিশ্চু জেনে রাখো, সূর্য থেকে পৃথিবীতে আলো আসে এই পদ্ধতিতে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে এই পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতিতে। ঠিক আছে? এটা বাদ দাও। পরিচলন পদ্ধতিও তোমাদের নেই, যেটা আমাদের আছে সেক্ষেত্রে হলো পরিবহন পদ্ধতি। তাহলে এই পদ্ধতিটা কি, সংজ্ঞাটা দেখে নিই। যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্যে দিয়ে এর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চালিত হয়, অথচ বস্তুর উপাদান কণার কোনো স্থান পরিবর্তন হয় না। এই লাইনটার মানে কি, উপাদান কণার কোনো স্থান পরিবর্তন হয় না। ধরো এখানে একটা হট মেটেরিয়াল আছে, একটা কোল্ড মেটেরিয়াল আছে, তো এদের প্রত্যেকের নির্দিষ্ট অণু, পরমাণু, হেনা তেনা আছে। ঠিক আছে? এদের দুজনেরই আছে। তো যখন তাপটা মানে তাপের ক্ষেত্রে কি হবে, এ তাপ ছাড়বে আর এ তাপ গ্রহণ করবে, মানে তাপের প্রবাহটা এই দিক থেকে এই দিকে হবে। কি করে তাপের প্রবাহটা হয় জানো? যদি আমি একটুখানি মানে মলিকুলার স্ট্রাকচারে ঢুকি, এরা কিন্তু সরে না কোনো দিন, এরা নিজের জায়গায় কম্পিত হয়, নিজের জায়গায় এরা কম্পিত হয়। তো এরা এরকম 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 সরতে থাকে, মানে একটা কম্পন চলতে থাকে কন্টিনিউয়াসলি এই পথের মধ্যে। তো কম্পনের ফলে কি হয়, এই কম্পনের ফলে একটা গতিশক্তি, এর ফলে এর ফলে যে তাপশক্তিটা জেনারেট হয়, এটা এর পাশেরটা ধরো এও কাঁপছে, এর পাশেরটাও কাঁপছে, তো এর মধ্যে ধাক্কা হলো, ধাক্কা হয়ে কি হলো, এর যে শক্তিটা এর মধ্যে সঞ্চালিত হয়ে গেল, আবার এর পাশেরটাও এভাবে সঞ্চালিত হয়। তো এভাবে দেখো এরা কিন্তু সরলো না, এরা জাস্ট হালকা কাঁপলো এদের পজিশনের রেসপেক্টে, কিন্তু বাকিটা পরপর 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 সরে গেল, মানে তাপটা পরপর পরপর চলে গেল একের পর এক। আর যখন এটা গ্রহণ হয় তখন এরকম পরপর পরপর পুরো বস্তুর মধ্যে সেই তাপটা ছড়িয়ে পড়ে। এর জন্য আমাদের বলা হয় যে পরিবহন পদ্ধতিতে উপাদান কণার কোনো স্থান পরিবর্তন হয় না, কারণ এরা একই জায়গায় নিজের অবস্থানের সাপেক্ষে কম্পিত হয়, আর সেই কম্পনের মাধ্যমে তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চালন হয়। আর কম্পনের ফলেই কিন্তু আমরা তাপটা জেনারেট করতে পারি, কারণ কম্পন হলো গতিশক্তি। আর একটা কথা মাথায় রাখবে, কোনো শক্তির সৃষ্টি বা বিনাশ হয় না, শক্তি শুধুমাত্র মানে এক প্রকার শক্তি থেকে অন্য প্রকার শক্তিতে রূপান্তর সম্ভব। তো মনে রাখবে, সকল প্রকার শক্তি আলটিমেটলি তাপ শক্তিতেই শেষ হয়। সকল শক্তি, যে কোনো শক্তি আলটিমেটলি তাপ শক্তিতেই শেষ হয়। এর অনেক বড় এক্সপ্লেনেশন আছে, কিন্তু তোমাদের রেসপেক্টে অত জানার দরকার নেই, এটুকু নিয়ে রাখো, সকল শক্তি তাপ শক্তিতে শেষ হয়। তো এই যে এরা যে কম্পন করছে, যে গতিশক্তিও জেনারেট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি এদের মধ্যে একটা তাপ শক্তি জেনারেট করছে। ঠিক আছে? এই তাপ শক্তিটাই পরপর পরপর কণা অনুযায়ী কণা সঞ্চালিত হচ্ছে কঠিন থেকে শীতল, মানে গরম থেকে শীতল বস্তুর মধ্যে, আর শীতল বস্তুরা সেই তাপ গ্রহণ করছে। ঠিক আছে? এবার এই সম্পর্কে কিছু কিছু ছোটোখাটো জিনিস আছে, যেটা হলো সুপরিবাহী পদার্থ। আশা করি নাম শুনেই বুঝতে পারছো, যে সকল বস্তুর মধ্যে দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে সহজেই তাপ পরিবাহিত হয়, মানে কণাগুলোর মধ্যে কম্পনের যে জিনিসটা বললাম সেই জিনিসটা খুব সহজে হতে পারে, এদের মধ্যে কোনো বাধা নেই অত, এদের সুপরিবাহী পদার্থ বলে, যেমন রূপা, তামা, অ্যালুমিনিয়াম ইত্যাদি। কুপরিবাহী পদার্থ কি, যে সকল বস্তুর মধ্যে দিয়ে সহজে তাপ পরিবাহিত হতে পারে না, মানে যারা সহজে তাপ পরিবহন করতে পারে না, মানে এই যে মুভমেন্টটা দেখালাম, এই ভাইব্রেশনটা দেখালাম, এই ভাইব্রেশনটা অত ইজিলি হয় না। মানে কি, এদের মধ্যে নিশ্চয়ই আকর্ষণ বলটা খুব বেশি, একদম শক্তভাবে আছে, তাই নড়তে পারে না। যাদের মধ্যে একটু কম তারাই হয়তো সহজে নড়তে পারে। এইগুলো হলো খুব ডেপথে গিয়ে আমি তোমাদের কিছু জিনিস বলছি, হালকা ডেপথে গিয়ে। মানে ব্যাপারটা হলো, যদি ওভারঅলের রেসপেক্টটা দেখা যায় তাহলে এটা তোমাদের ক্লাসের রেসপেক্টটা অনেক ডেপথে, কিন্তু এটা খুব বেশি ডেপথেও নয়। তো দিস সিমস টু বি এ লিটল বিট কনফিউজিং, বাট এইটুকু জেনে রাখো যে কম্পনের ফলে যে শক্তিটা জেনারেট হয়, এই কম্পনটাই যে ক্ষেত্রে ভালো হয় তাদের ক্ষেত্রে সেটা হয় সুপরিবাহী পদার্থ, তারা সহজে তাপ পরিবহন করতে পারে। আর যাদের ক্ষেত্রে কম্পনটা ঠিকমতো হতে পারে না, তাদের ক্ষেত্রে জিনিসটা সহজে তাপটা পরিবহন হতে পারে না, তাদেরকে বলা হয় কুপরিবাহী পদার্থ। ঠিক আছে? যেমন কাঠ, কর্ক, তুলো ইত্যাদি। ঠিক আছে? এবার আসে তাপ পরিবাহিতা। তাপ পরিবাহিতার ক্ষেত্রে কি, তাপ পরিবাহিতার ক্ষেত্রে একটা যে সূত্র আছে সেটা বুঝে নাও, তাহলেই হয়ে যাবে। এটাই লাস্ট টপিক। এই ধরো একটা কিউব আছে, ঠিক আছে? এই কিউবের ক্ষেত্রফলে এই কিউবের দুটো পৃষ্ঠ আছে, এই একটা পৃষ্ঠ, এই একটা পৃষ্ঠ। এই পৃষ্ঠের টেম্পারেচার θ1, এই পৃষ্ঠের টেম্পারেচার θ2। এবার আমি ধরলাম এর পৃষ্ঠের মধ্যে দিয়ে লম্বভাবে তাপ যাচ্ছে কিউ পরিমাণ তাপ এই এবার আমি ধরলাম θ1 ইজ গ্রেটার দ্যান θ2। ঠিক আছে?
তাহলে এক পৃষ্ঠের টেম্পারেচার অন্য পৃষ্ঠের টেম্পারেচারের থেকে বেশি, তাহলে অবশ্যই গরম থেকে ঠান্ডায় তাপ যাবে, তাহলে কিউ পরিমাণ তাপ যাচ্ছে, আমি ধরলাম এই পৃষ্ঠ থেকে এই পৃষ্ঠে কিউ পরিমাণ তাপ যাচ্ছে, ঠিক আছে। আর এর বেদ ধরলাম ডি, কারণ আমি বললাম একটা দুপৃষ্ঠের, এটা ক্ষেত্রফল, এটা বেদ। এবার এই যে কিউ এক পৃষ্ঠ থেকে অবশ্যই লম্বাভিমুখে পরিবাহিত তাপ, এই যে তাপটা পরিবাহিত হয় এটা কিছু কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কি? ইট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের একদম সমানুপাতিক, যে বেদ তার ব্যস্তানুপাতিক, উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক, আর সময়ের সমানুপাতিক। তো আমি যদি চারটেকে, এইগুলো কিন্তু জাস্ট এটা বোঝার কিছু নেই, এটা জাস্ট মনে রাখার। তো এই চারটেকে যদি আমি একসাথে, মানে এটা এক্সপেরিমেন্টের মাধ্যমে পেয়েছে অবভিয়াসলি, তো আমাদের সূত্র হিসাবে জাস্ট পরীক্ষার জন্য জানতে হয়। এই ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, যদি আমি এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এই চারটের ক্ষেত্রে একসাথে অ্যাপ্লাই করি যৌগিক ভেদের নিয়ম অনুযায়ী, এ θ1 - θ2 টি, আর নিচে যেহেতু ডিটা ব্যস্তানুপাতিক আছে তাই বাই ডি। এবার এই প্রপোর্শনাল চিহ্ন ওঠার জন্য একটা আমাদের কি দরকার, একটা ধ্রুবক দরকার, সমানুপাতিক ধ্রুবক। তাহলে আমি ধরলাম সমানুপাতিক ধ্রুবকটা কে, তাহলে এটা হয়ে গেল ফর্মুলা, কিউ ইজিক্যাল টু কে এ θ1 - θ2 ইন্টু টি বাই টি, ঠিক আছে। এই যে সমানুপাতিক ধ্রুবকটা ইউজ করলাম, সেই কেটাকে বলা হয় তাপ পরিবাহিতা। এর সংজ্ঞা কী হবে ভালো করে বুঝবে। কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতা পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্যে দিয়ে লম্বাভিমুখে একক সময় যে তাপ পরিবাহিত হয় তাকে ওই পথে তাপ পরিবাহিতা বলে। আশা করি বুঝতে পারোনি অনেকটাই। দেখো ফর্মুলা কী ছিল, কিউ ইজিক্যাল টু কে এ θ1 - θ2 ইন্টু টি বাই ডি। এবার আমি ধরে নিলাম যদি ডিটা 1 হয়, এটা 1 হয়, θ1 - θ2টা 1 হয়, টিটা 1 হয়, যদি সব 1 হয় তাহলে কিউ ইজিক্যাল টু আলটিমেটলি কী হবে, কে। এবার সব 1 করা যায় কি করে, কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের। এবার দেখো আমি এটা বলেছিলাম কি, একটা দুপৃষ্ঠ আছে, তো ঘনকেরও দুটো পৃষ্ঠ আছে। এবার একক ঘনক বললে কী সুবিধা পেয়ে যাচ্ছি, তার বেদটাও একক থাকছে আর ক্ষেত্রফলটাও একক থাকছে অবভিয়াসলি। তো একক ঘনক বলে আমি এটাকেও একক করে, মানে ডিটাও এ করে দিলাম, এটাও এ করে দিই, মানে ডিটা 1 করে দিলাম, এটাও 1 করে দিলাম। তাহলে একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য এটাকে 1 করে দিলাম। ওই তলদ্বয়ের মধ্যে দিয়ে লম্বাভিমুখে একক সময় টিটাকে 1 করে দিলাম। যে তাপ পরিবাহিত হয় তাকে এই পথে তাপ পরিবাহিতা বলে। বুঝতে পেরেছো প্রত্যেকটা শব্দের অর্থ কতটা গভীর, যে একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্যের জন্য ওই তলদ্বয়ের মধ্যে দিয়ে লম্বাভিমুখে, কারণ কিউটা হলো লম্বাভিমুখে পরিবাহিত তাপ, একক সময় যে তাপটা পরিবাহিত হয় সেটাই হলো এই পথে তাপ পরিবাহিতা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সিজিএস একক কি স্বাভাবিক বুঝতেই পারছো, ক্যালোরি পার সেন্টিমিটার ইন্টু সেকেন্ড ইন্টু ডিগ্রি সেলসিয়াস, জাস্ট এইগুলোকে এই দিকে নিয়ে আসলেই বুঝতে পারবে। আর এসআইয়ের ক্ষেত্রে ওয়াট পার মিটার কেলভিন। ওয়াট কেন হচ্ছে, কারণ এখানে ক্যালোরির জায়গায় জুল হতো আর সেকেন্ড, তো জুল পার সেকেন্ডকে ডাইরেক্টলি ওয়াট লিখে দিচ্ছে। বাকি দেখো তোমার সেন্টিমিটারের জায়গায় মিটার, ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ডিগ্রি মানে কেলভিন। ঠিক আছে, এবার তাপ পরিবাহিতার মান বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। তো বিভিন্ন পদার্থ যেমন রোধাঙ্কের মান বিভিন্ন হয়, তেমন তাপ পরিবাহিতার ক্ষেত্রে বিভিন্ন পদার্থের মান বিভিন্ন রকমের হয়। ঠিক আছে, এবার একটা সাদৃশ্য আছে তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে তুল্যতার। ঠিক আছে, সেটা কি, সেটা একবার দেখে নিই। তো তাপীয় রোধ ও তড়িৎ রোধের মধ্যে তুল্যতা, এটা কীভাবে, এই যে সূত্রটা আমরা জানলাম, কিউ ইজিক্যাল টু কে এ ইন্টু θ1 - θ2 ইন্টু টি বাই ডি। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা কি লিখতে পারি, টিটাকে এইদিকে নিয়ে আসতে পারি, তো কিউ বাই টি ইজিক্যাল টু কে ইন্টু এ θ1 - θ2 বাই ডি। আবার কি করতে পারি, এই কেটাকে আর এটাকে নিচে নামিয়ে দিতে পারি, তো কিউ বাই টি θ1 - θ2, কেটাকে নিচে পারি 1 বাই কে, আর এটা নিচে চলে গেল তো ডি বাই এ। তো এইভাবে লিখতে পারি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ এক্সপ্রেশন, বা যেভাবে আমরা প্রকাশ করছি। এবার তোমাদের মধ্যে যদি কেউ তড়িৎ পড়ে থাকে, যদি না পড়ে থাকে তাহলে অসুবিধা নেই, তাহলে শুধু জেনে রাখো যে আমি মানে এটাই ধরে নাও যে আমি যেটা বলছি সেটা ঠিক, সেই হিসাবে জেনে রাখো। আর যদি কেউ পড়ে থাকে তারা রিলেট করতে পারবে। তড়িৎ প্রবাহ মাত্রা কিউ বাই টি, এই জিনিসটা কি আই, কারেন্ট কি দ্য রেট অফ ফ্লো অফ চার্জেস, মানে চার্জ পরিবহনের হারটাকেই বলা হয় অ্যাকচুয়ালি তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, তো কিউ বাই টি ইজিক্যাল টু আই। এবার এটার ফর্মুলা কি, ওহমের সূত্র অনুযায়ী V1 - V2 বাই আর। V1 - V2 হলো বিভব পার্থক্য, আর হলো রোধ। যদি কেউ না পড়ে থাকো চিন্তা করার কোনো কারণ নেই, জাস্ট বুঝে মানে জেনে নাও যেগুলো বলছি, এই জিনিসগুলো হয়তো বুঝতে পারছো না কেউ না পড়ে থাকলে, শুধু তাহলে এইটুকু মাথায় রাখো আমি এটা বলছি সেটা ঠিক, আর কিছু না। আর এইগুলো সম্বন্ধে অবভিয়াসলি প্রশ্ন আসছে, কিন্তু ওইটাই আমাদের চ্যাপ্টারে আলোচ্য বিষয় নয়, ওটা যখন আলোচনা করবো তখন জানবে, বা যদি তোমরা বাড়িতে পড়ো তাহলে আলাদা করে জানতে পারবে। ঠিক আছে, তো একটা সূত্র আছে ওহমের সূত্র, সেখানে বলা হয় বিভব পার্থক্য, তড়িৎ প্রবাহ মাত্রা আর রোধের মধ্যে একটা সম্পর্ক দেয়, আই ইজিক্যাল টু V1 - V2 বাই আর। ঠিক আছে, এবার আই মানে কিউ বাই টি, কিউ বাই টি ইজিক্যাল টু V1 - V2 বাই রো ইন্টু ডি বাই এ। এই আরকে লেখা হয় রো ইন্টু ডি বাই এর ফর্মে। এবার যদি আমি এই সমীকরণ আর এই সমীকরণের তুলনা করি, দেখবে অনেক সিমিলারিটিস পাবে। এখানে কিউ বাই টি আছে, এখানে কিউটা কি তাপ, এখানে কিউটা কি চার্জ, এখানে টিটা কি সময়, এখানে টিটাও সময়। এবার আমি এই সাইডটা হলো আমাদের আলোচনার মেন বিষয়, θ1 - θ2 উষ্ণতার পার্থক্য, এখানে V1 - V2 হলো কিসের পার্থক্যের কারণ,
ভোল্টেজের পার্থক্যের কারণ। এবার একটা সিমিলারিটি আছে এইখানে, উষ্ণতার পার্থক্যের জন্য আমাদের মধ্যে কিন্তু মানে আমরা যে দেখি তাপের পরিবহন হচ্ছে, এটা কেন হচ্ছে? উষ্ণতার পার্থক্যের জন্য, তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি করার জন্য। তেমনই চার্জ ফ্লো হয় ভোল্টেজের পার্থক্যকে মানে নিউট্রালাইজ করার জন্য, যাতে ভোল্টেজ ডিফারেন্স না থাকে। তাহলে এখানে এটাও যেমন কজ, এটা হলো এফেক্ট, উষ্ণতার পার্থক্য আর তাপ, তেমন এখানে এটাও কজ, এটা হলো এফেক্ট, চার্জের ফ্লো। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা ইকুইভ্যালেন্ট। এবার যদি আমরা এই ফর্মটার সাথে তুলনা করি, তাহলে দেখো আর ইকুইভ্যালেন্ট টু 1/k ইন্টু ডি বাই এ, এটা হলো ইকুইভ্যালেন্ট সাইন, সমতুল্য সাইন। তাহলে এই জিনিসটাকে টোটাল বলা হয় তাপীয় রোধ। এটা যেহেতু রোধ, তড়িৎ রোধ, তো এই জিনিসটাকে একসাথে যদি কোনোদিন কোনো পরীক্ষায় কোয়েশ্চেন করে, তাপ পরিবাহিতার মান দেয়, বেদ দেয়, তার ক্ষেত্রফল দেয়, আর যদি বলে তাপীয় রোধ কি, এই ফর্মুলাটা 1/k ইন্টু ডি বাই এ। ঠিক আছে, তাই তাপীয় রোধের ফর্মুলা কি, পরিবাহীর বেদ বা দৈর্ঘ্য বাই তাপ পরিবাহিতা ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখবে। আর যদি আমি আরও ভাঙি, এই আরকে লেখা যায় রো ইন্টু ডি বাই এ। তাহলে দেখো ডি বাই এ সেম হয়ে যাচ্ছে, কারণ এখানেও ডিটা ওই দৈর্ঘ্য বোঝায়, এটা ক্ষেত্রফল বোঝায়। তাহলে রো আর 1/k এর মধ্যে একটা সম্পর্ক আসছে, রো ইকুইভ্যালেন্ট টু 1/k। এবার এই রোটাকে ওখানে বলা হয় রোধাঙ্ক। ঠিক আছে, তো এর জন্য এই 1/k কে এখানে বলা হয় তাপীয় রোধাঙ্ক। কে কিন্তু তাপীয় রোধাঙ্ক নয়, 1/k হলো তাপীয় রোধাঙ্ক, কারণ এটা রো এর সাথে ইকুইভ্যালেন্ট। আমরা দেখো আমরা এই ফর্মুলার সাথে ইকুইভ্যালেন্ট রেখে আমরা জিনিসগুলোর নাম দিয়েছি। যেমন এটা যেহেতু রোধ, তাই এটার নাম দিয়ে দিলাম তাপীয় রোধ, এটা রোধাঙ্ক, এর নাম দিয়ে দিলাম তাপীয় রোধাঙ্ক। তাহলে তাপীয় রোধাঙ্ক কী করে বার করবো? যদি পরিবাহিতা দেয় 1/, পরিবাহিতা, বুঝতে, 1/, তাপ পরিবাহিতা। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমাদের এই তাপের ঘটনার সময় এই জিনিসগুলোই আছে। আর যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ঠিক আছে, তাহলে আজকে এত অবধি থাকলো, পরের দিন আবার একটা অন্য কোনো চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব।